আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য আমি সলিসিটর শাফিউল আজম আজাম Co Solicitors এর প্রিন্সিপাল আজকে আমাদের প্রোগ্রামটা একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য দেরি হলো শুরু করতে আমরা এটার জন্য দুঃখিত নরমালি আমাদের প্রোগ্রাম শুরু হয় 12:30 থেকে শুরু হয় 2টা পর্যন্ত থাকে আজকে আমরা একটু লেটে শুরু করতে হয়েছে একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা প্রোগ্রামটা লঙ্গার কন্টিনিউ করব আমার সাথে যিনি আছেন আজকে উনি ডেভিড ওয়ালব্যাংক কিউসি আপনারা আগেও দেখেছেন সে অনেক বছরের এক্সপেরিয়েন্সড কিউসি ডেভিড ওয়ালব্যাংক কিউসি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা এবং রবিবার লাইভ প্রোগ্রাম হয় তার পরবর্তী মঙ্গলবার ঠিক একই সময় দুপুর 12:30 থেকে 2টা আবার রিপিট দেখানো হয় সুতরাং রোববার এবং মঙ্গলবার আপনারা দুপুর 12:30 থেকে 2টা ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন 2002 সালে আমি আজাম Co Solicitors ফার্ম এস্টাবলিশ করেছি দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি এবং আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল ল এর উপর তাই এই প্রোগ্রামে আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমরা লাইভ প্রোগ্রামে কোনো প্রশ্ন নিই না একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসেবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেট কোর্ট এবং ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন আমার কাছে আসে সেই প্রশ্নগুলি থেকে মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনগুলোর উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি আর আজকের বিষয়ের মধ্যে থাকবে ফ্রড অ্যান্ড মানি লন্ডারিং ফ্রড এবং মানি লন্ডারিং এর উপর বলবে আমার কলিগ ডেভিড ওয়ালব্যাংক কিউসি দীর্ঘ প্রায় 35 বছরের experienced QC এবং barrister. We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায় অথবা ফোন করে যদি পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বলে তাহলে সাথে সাথে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে অ্যাডভাইস নেওয়া উচিত আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয় Being accused of a crime can be extremely distressing. যখন কারো বিরুদ্ধে একটা ক্রিমিনাল অ্যালিগেশন যখন আসে যখন একটা অ্যাকিউজেশন যখন আসে এটা খুব ডিস্ট্রেসিং হয়ে দাঁড়ায় সবার জন্য Not only can such allegations severely impact your reputation and livelihood, your liberty may also be at stake. এটা শুধু আপনাকে পার্সোনাল লাইফ এবং আপনার লাইভলিহুড উপরে আঘাত আসবে না অনেক সময় এটা আপনার রেপুটেশনের উপর আঘাত আসবে এবং যদি কনভিক্টেড হয় অনেক সময় মানুষকে প্রিজনে যেতে হয় সুতরাং এটার পরিণাম অনেক ভয়াবহ যেটা অনেকে মানে টেক করতে পারে না কিভাবে আমি প্রিজনে যাব সুতরাং ইভেন ট্রায়াল শুরু হওয়ার আগে পর্যন্ত মানুষ খুব হতাশার মধ্যে পড়ে যায় খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় কি হবে না হবে খুব একটা ডিস্ট্রেসিং সিচুয়েশনের মধ্যে থাকে সো ইফ ইউ আর ফেসিং এ ক্রিমিনাল অ্যালিগেশন ইউ নিড অ্যাক্সেস টু দ্য বেস্ট লিগ্যাল রিপ্রেজেন্টেশন টু ডিফেন্ড ইউ সুতরাং আপনার বিরুদ্ধে যদি কোনো অ্যাকিউজেশন আসে কোনো অ্যালিগেশন যদি আপনার বিরুদ্ধে আসে ক্রিমিনাল অ্যালিগেশন আপনাকে বেস্ট লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ খুঁজে বের করতে হবে স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনাকে একজন এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার এনগেজ করবে এবং সলিসিটর এবং ব্যারিস্টার দুইজন মিলে আপনার কেসকে আপনাকে রিপ্রেজেন্ট করবে who can help you protect your reputation, career
and family যে সলিসিটর আপনাকে হেল্প করবে কিভাবে আপনাকে রেপুটেশন সেফগার্ড করা যায় কিভাবে আপনার ক্যারিয়ারের উপরে আঘাত না আসে ফ্যামিলি লাইফের উপরে কিভাবে আপনার আঘাত না আসে এগুলো সবগুলো সব দিক বিচার বিশ্লেষণ করে সবগুলা দেখে শুনে প্রপারলি রিপ্রেজেন্ট করার জন্য চেষ্টা করবে who can offer you representation at all stages of proceedings from first interview to final trial যে সলিসিটর আপনার এক্সপেরিয়েন্সড সলিসিটর যারা তারা আপনাকে শুরু থেকে পুলিশ স্টেশন থেকে শুরু করে ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে যখন কেস যাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি আপনাকে রিপ্রেজেন্ট করবে এবং আপনার বেস্ট পসিবল আউটকাম আনার জন্য চেষ্টা করবে এখন করোনা ভাইরাসের লকডাউন শিথিল করা হয়েছে কিন্তু এখনো আমরা লকডাউনের মধ্যে আছি আপনারা শুনছেন নিউজের মধ্যে এবং বিভিন্ন পেপারে পত্রিকা আসছে the HMRC investigating thousands of reports of furlough fraud thousands of report HMRC এর কাছে গেছে যে ফারলো স্কিম যেটা করা হয়েছে এমপ্লয়ারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ওটার উপর ফ্রড করা হচ্ছে The coronavirus job retention scheme is still supporting 9.6 million people. এই furlough স্কিমটা আপনার 9.6 মিলিয়ন পিপলকে সাপোর্ট করতেছে যেটাকে করোনা ভাইরাস জব রিটেনশন স্কিম বলা হয় এবং 1.2 এমপ্লয়ারদেরকে তারা এই স্কিমের আন্ডারে গভর্নমেন্ট সাপোর্ট করতেছে অলমোস্ট 3 টাইমস দ্য অ্যামাউন্ট it was in এপ্রিল মাসে যে সংখ্যার যে লোক যারা ফারলো স্কিমের আন্ডারে গ্রান্ট আপনার স্কিমের আন্ডারে গভর্নমেন্টের সাপোর্ট পেয়েছে আপনার ফান্ডিং পেয়েছে সেটা 3 গুণ প্রায় 3 গুণের মতো বেড়ে গেছে এখন সুতরাং অনেক এমপ্লয়িরা এখন ওই স্কিমের আন্ডারে আছে এবং অনেক এমপ্লয়াররা 1.2 million employers The furlough scheme, which has been set up in a bid to protect jobs during the coronavirus pandemic. এই coronavirus-এর সময় আপনার গভর্নমেন্ট এই furlough স্কিমটাকে ইন্ট্রোডিউস করেছে যে জব প্রোটেক্ট করার জন্য যে মানে এমপ্লয়ারদেরকে যেন রিডান্ডেন্ট করতে না হয় এমপ্লয়িদেরকে যেন কাজ থেকে স্যাক করতে না হয় যেন তাদেরকে কাজ থেকে বরখাস্ত করতে না হয় ওই জন্য তারা এমপ্লয়ারদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য এই স্কিমটা খোলা হয়েছিল যে আমরা তোমাদেরকে সাপোর্ট দিব ফাইন্যান্সিয়াল তোমরা কেউকে রিডান্ডেন্ট করো না বা স্যাক করো না কাজ সবাইকে প্যারোলের মধ্যে রাখো which will come to an end in October এবং গভর্নমেন্ট যে অ্যানাউন্স করেছে তারা বলছে কি অক্টোবর মাসে ওই স্কিমটা তারা শেষ হবে ওর পরে আর ওই স্কিমটা থাকবে না at a cost of more than 34 billion to the treasury গভর্নমেন্টের আপনার যে ট্রেজারির আপনার 34 বিলিয়ন পাউন্ড কস্ট হবে এই ফারলো স্কিমের ফান্ডিং এর জন্য তারা যে শুরু করেছে করোনা ভাইরাস স্টার্ট থেকে এবং যখন এই অক্টোবর মাসে যখন এটা শেষ হয় তখন পর্যন্ত গভর্নমেন্টের এটা কস্ট করবে 34 বিলিয়ন পাউন্ডস But following the arrest of a man, the first in connection with an alleged 495,000 fraud of the scheme, আপনার যখনই একজনকে অ্যারেস্ট করা হয়েছে আমি গত প্রোগ্রামের মধ্যে বলেছিলাম যে 495,000 পাউন্ডের ফ্রড করা হয়েছে একজনকে সলিহালের এবং HMRC has been cracking down on businesses and individuals HMRC ইনভেস্টিগেশন শুরু করছে সার্চিং শুরু করছে এবং সবগুলো এখন চেক করতেছে যে ক্লেমগুলো করা হয়েছে সেগুলো who have been taking advantage of the scheme যারা ফারলো স্কিমের আন্ডারে ফান্ডিংগুলো নিচ্ছিল তাদেরকে এখন স্ক্রুটিনি করা হচ্ছে চেক করা হচ্ছে রাইটলি তারা ক্লেম করতেছে কিনা তারা কোনো এক্সেসিভ বা রং ইনফরমেশন ইনঅ্যাকুরেট ইনফরমেশন দিয়ে এই যে ফান্ডিংটা নিচ্ছে কিনা গভর্নমেন্ট এখন এটা ইনভেস্টিগেশন শুরু করেছে According to HMRC there have been 8,000 reports of potential furlough fraud যে
8,000 রিপোর্ট আপনার HMRCর কাছে গেছে যে ফ্রডের জন্য, ফ্রডের এলিগেশন আপনার তাদের কাছে গেছে। And they ask anyone concerned about their employer to report it anonymously through their website, এবং HMRC অ্যানাউন্স করেছে যে কোনো কেউ যদি সাসপেক্ট করে এমপ্লয়াররা ফালো স্কিমকে ফ্রড করতেছে, তারা অ্যাবিউজ করতেছে, তারা রাইট ওয়েতে এমপ্লয়ীদেরকে পয়সাগুলো দিচ্ছে না, এটা যদি তারা সাসপেক্ট করে তাহলে এটা গভর্নমেন্টের পোর্টাল খুলেছে HMRCর, তারা বলছে কি আমাদেরকে তোমরা প্রম্পটলি রিপোর্ট করো এবং আমরা এটার উপর অ্যাকশন নিব। Thank you. A spokesman for HMRC said, তারা বলছে কি the coronavirus job retention scheme is part of the collective national effort to protect jobs, এবং একজন HMRCর আপনার স্পোকসম্যান বলছে কি যে এইটা হলো কি গভর্নমেন্টের একটা কালেকটিভ এফোর্ট জবগুলোকে প্রোটেক্ট করার জন্য এমপ্লয়ারদেরকে তারা এই ফান্ডিংটা দিচ্ছিল, সাপোর্টটা দিচ্ছিল। দিস ইজ ট্যাক্স পেয়ার্স মানি, এগুলো হলো ট্যাক্স পেয়ারের মানুষের যারা ট্যাক্স দিচ্ছে ওই ট্যাক্সের পয়সা দিয়েই এই সাপোর্টটা দেওয়া হচ্ছিল এমপ্লয়ারদেরকে, তারা যেন হার্ডশিপ ফেস করতে না হয়, তারা যেন এমপ্লয়ীদেরকে প্যারোলের মধ্যে রাখে, বেতন যেন দিতে পারে। And fraudulent claims limit our ability to support people, এবং HMRC বলছে কি কেউ যদি ফ্রডুলেন্টলি এই পয়সাগুলো ক্লেম করতেছে, ইনকারেক্টলি ক্লেম করতেছে, রং ইনফরমেশন দিয়ে ক্লেম করতেছে, তাহলে এইটা আমাদের যে অ্যাবিলিটি মানুষকে সাপোর্ট করার ওইটা রিডিউস হয়ে আসবে, অ্যাবিলিটি আমাদের কমে আসবে। And deprive public services of essential funding, এবং আমরা পাবলিক সার্ভিস যেগুলো এসেনশিয়াল ফান্ডিং যেগুলো আমাদেরকে দিতে হবে পাবলিক সার্ভিসের জন্য, রোডস, ট্রান্সপোর্টস এবং NHS, এই যে এসেনশিয়াল সার্ভিসগুলো প্রোভাইড করতে হবে ওখানে তাদের ফান্ডিংয়ের জন্য তখন প্রবলেম হবে এবং পাবলিককে তখন গভর্নমেন্ট সাপোর্ট করতে পারবে না। এই জন্য বলছি কি এটা যারা ফ্রডের জন্য যাদেরকে সাসপেক্ট করে এমপ্লয়াররা যারা এগুলো ফ্রড করতেছে, যারা অ্যাকুরেট ইনফরমেশন দিয়ে পয়সা নিচ্ছে না, যারা পয়সা নিয়ে এমপ্লয়ীদেরকে দিচ্ছে না, তারা বলছে কি আমাদেরকে রিপোর্ট করো, উই উইল টেক অ্যাকশন। I will go to my colleague David Walbank QC now. দর্শক আপনারা জানেন ডেভিড ওয়ালব্যাংক QC উনি আগেও আসছিলেন, সে ভেরি লং স্ট্যান্ডিং, ভেরি লং টাইম এক্সপেরিয়েন্সড QC, উনি দীর্ঘ 35 বছরের কাছাকাছি এক্সপেরিয়েন্সড QC, ক্রিমিনাল লয়ার স্পেশালিস্ট QC. He will now talk on fraud and money laundering. David, yeah, maybe first with fraud. Thank you very much indeed, Shafi, for having me. You've asked me to talk about the general principles underlying the main fraud offences in the English criminal law. So I suppose the first point to make is that, somewhat surprisingly you may think, given what you might think would be the central importance in any system of criminal law, the position in our law has been pretty fundamentally revised in English in an act which was passed relatively recently in 2006. I mean, it may not sound that recent, but in the context of the long history of the English criminal law, that is pretty recent. And my point is that the act that was passed in 2006 fundamentally revised the position in relation to the main fraud offences in English criminal law. In effect, the main provision of that statute, section 1 of the act, created a general offence of fraud that can be committed in 3 main different ways. Firstly, by dishonestly making a false representation, that is to say, an untrue or misleading representation, with a view to making a gain for yourself or another, or with intent to cause loss to someone else, or with intent to expose someone else to the risk of loss. So that is called fraud by false representation, and it's the first main way
in which the new fraud offence under the 2006 Act can be committed. The second main way in which the new fraud offence under that Act can be committed is fraud by failing to disclose information, specifically by dishonestly, and again with a view to gaining or with a view to causing loss to another, or with intent to expose another to the risk of loss. Failing to disclose information, I'll explain that concept in a little more detail in just a minute. But that's the second main way in which the main fraud offence under the 2006 Act can be committed, by failing to disclose information which you are under a legal duty to disclose. And the third main way in which that main fraud offence can be committed is called fraud by abuse of position, by the dishonest abuse of a position which you hold, and again which you abuse with a view to gaining for yourself, or with intent to cause loss to another, or with intent to expose another to a risk of loss. So those are the three main ways in which the major fraud offence under the 2006 Act can be committed. It's right to say as well that the 2006 Act also creates what are in effect a series of subsidiary offences, or mopping up offences if you like, including, for example, obtaining services dishonestly, and also quite important offences of possessing articles for use in fraud, or making articles for use in fraud. So, for example, false identity documents, counterfeit goods, stolen credit cards. Those are just examples, and again I'll come on to describe in a little more detail in a moment how those subsidiary mopping up offences work. But I thought, Shafi, that before I turn in a bit more detail to those three main ways of committing the fraud offence, it might be helpful if I deal first of all during this segment with a couple of really crucial concepts that are always going to be relevant when you're looking at the fraud offences under the 2006 Act. And those two really crucial concepts are, first of all, what constitutes dishonesty for these purposes, and secondly, to explain in a little more detail what I mean when I talk about intending to make a gain, or to cause a loss to another, or to expose another to a risk of loss. So, turning first to this question of dishonesty. What's meant by dishonesty, Shafi, for these purposes has become a lot more straightforward in the last couple of years as the result of a decision in our Supreme Court. In effect, now for the jury to decide by applying what they think is an objective, reasonable standard. In other words, they have to apply their judgment to what objectively they think is to be expected of an ordinary, honest person. So in any fraud case where the question of dishonesty isn't accepted by a defendant, where he's claiming that what he did was not dishonest, the jury will be directed by the trial judge that they have to decide that question of whether the defendant acted dishonestly according to the ordinary standards of reasonable and honest people. So it is, if you like, a benchmark standard against which the jury will have to decide that question of dishonesty by applying their own view of what they think are the standards of ordinary, honest people. And the reason why I say that that question has become rather more straightforward in the last couple of years is that there used to be a requirement in at least some cases for a second element of the direction to be given by a judge to a jury. Sometimes juries were asked a second question, namely whether they thought that the defendant himself must have realised that what he was doing was, by the standards of reasonable and honest people, dishonest. But as a result of the Supreme Court case decided, I think now 3 or 4 years ago, which I've mentioned, the second part of that test has now gone. It's no longer a requirement in any case for the jury to ask themselves whether the defendant himself
must have realised that what he was doing was dishonest by the standards of reasonable and honest people. And so the question of dishonesty is now really a pretty straightforward question for the jury to decide, applying what they think are the standards of ordinary honest people according. So that is the first of the two key concepts that you always have to have in mind, really, when considering these different ways of committing the main fraud offence under the Fraud Act of 2006. The second key concept to have in mind really flows from one of the phrases that I've kept mentioning when describing the three main ways in which the offence can be committed. And that is the question of having an intention to make a gain for yourself, or an intention to cause a loss to another, or to expose another to a risk of loss. We will come back to that point in the next segment. Yes, I think we are allowed, we have to take a short break now. Then in the second segment we will come back to that one. দর্শক আপনারা শুনছেন ডেভিড ওয়ালব্যাংক কিউসির কাছে, সেই অনেক এক্সপেরিয়েন্সড কিউসি, উনি ফ্রডের উপর বলছেন, মানে বিভিন্ন পার্ট বাই পার্ট উনি ডিফাইন করতেছেন ফ্রড জিনিসটা কখন ফ্রড হয়, কখন মানে একটা কমিটিং দ্য ফ্রড কিভাবে হয়, এবং এটা ডেফিনিশন উনি এক্সপ্লেন করার চেষ্টা করতেছেন। আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসবো। আমি সলিসিটর শাফিউল আজম, আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল, এবং আমার সাথে আছেন ডেভিড ওয়ালব্যাংক কিউসি। সবাই আমাদের সাথেই থাকুন।